ভয়ঙ্কর সব রহস্যময় গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন মিস্টিক হরর নেশন। আপনারা শুনছেন হাবিবুল বাশারের কাহিনী অন্ধকারের অতিথি। কিছু বই লেখার জন্য কলমের দরকার হয় না, সে বই লেখা হয় গভীর রাতের ভয়ের কনকনে শীতলতায়, যেখানে কোনো শব্দ থাকে না, শুধু মৃতদের নিঃশ্বাসের ঝরা শ্বাস থাকে। এসব বই কখনোই মানুষ লিখতে পারে না, এগুলো রচিত হয় এক ভয়ঙ্কর অস্তিত্বের দ্বারা, যা অন্ধকারে ডুবে গিয়ে পৃথিবীতে আসে। এমন কিছু যা জীবিত নয়, কিন্তু একে অনুভব করা যায়। এ বইয়ের পৃষ্ঠা যতই উল্টানো হয় ততই গা শিউরে ওঠে। প্রত্যেকটা বাক্য এক একটি অভিশাপের মতো থাবা বসায় মনস্তত্ত্বে। এর পাতা খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে খা খা গন্ধ। যদি কখনো তোমার সামনে পড়ে যায়, সে ভুলবে কি তুমি তার অস্তিত্বটা পেয়ে? আপনারা শুনছেন হাবিবুল বাশারের কাহিনী অন্ধকারের অতিথি। রাত প্রায় 12টার আশেপাশে হবে। একটা পুরনো মডেলের সেডান গাড়ি আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছে। হেডলাইটের আলোয় সামনে যতটুকু দেখা যায় তার বাইরেটা শুধু কালো অন্ধকার। রাস্তার পাশে শুধু জঙ্গল আর উঁচু নিচু ঢিলা। কোথাও কোনো বাড়িঘর নেই, কোনো স্ট্রিট লাইটও নেই। গাড়ি চালকের আসনে বসে আছে মিরাজ, আর পাশে গা এলিয়ে বসে আছে তাসফিন। দুজনেই পুরনো বন্ধুত্বের সূত্র ধরে হুট করে একটা ট্রিপে বেরিয়ে পড়েছে। পরিকল্পনাটা একদম হঠাৎ করে হয়েছে। এই গাড়িটা নিলি কেন রে? এমন একটা গাড়ি দরকার ছিল যা পাহাড়ি রাস্তা ভালোভাবে নিতে পারবে। কেন? এই গাড়িতে কি হয়েছে? পুরনো গাড়ি বলে কি গাড়ি চলে না নাকি? চলে, কিন্তু ঠিকভাবে চলে তো? আমার কেন জানি মনে হচ্ছে এই গাড়িটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। তুই বড় নেগেটিভ। একটু ঘুরতে বের হয়েছি, সেটা এনজয় কর, এসব বাজে চিন্তা বাদ দে। তাসফিন কিছু বলল না, জানালার বাইরে তাকিয়ে থাকলো। রাস্তার দুপাশে কেমন একটা কুয়াশার আস্তরণ নেমে এসেছে। বাতাসটা একটু ঠান্ডা হয়ে গেছে। আশেপাশে পেশার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ একটা বিকট শব্দ হলো। সঙ্গে সঙ্গে গাড়িটা ঝাঁকুনি খেয়ে থেমে গেল। এই কি হলো? মিরাজ ব্রেক চেপে চুপচাপ বসে রইল। তাসফিন সামনের দিকে একটু ঝুঁকে বলল, তোর গাড়ি তো বন্ধ হয়ে গেছে, ব্যাটারি গেছে নাকি? না, ব্যাটারির সমস্যা হলে হেডলাইট অফ হয়ে যেত। মনে হচ্ছে ইঞ্জিনে কিছু একটা হয়েছে। মিরাজ চাবি ঘুরিয়ে আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু গাড়ি কোনো সাড়া দিল না। দুজনেই দরজা খুলে বাইরে বের হলো। হালকা ঠান্ডা বাতাস গায়ে লাগলো। অন্ধকার এতটাই বেশি যে মনে হচ্ছে তারা কোনো এক শূন্যতার মধ্যে দাঁড়িয়ে আছে। শুধু গাড়ির হেডলাইটের আলোয় সামনের রাস্তাটা দেখা যাচ্ছে। মিরাজ বোনেট খুলে ইঞ্জিন পরীক্ষা করতে লাগলো, আর তাসফিন লাইট ধরে রাখলো। তুই পারবি ঠিক করতে? পারবো কিনা জানি না, তবে চেষ্টা করতে দোষ কি? কিন্তু 15 মিনিট চেষ্টার পরেও কোনো লাভ হলো না। গাড়ি একদম নড়ছেই না। মোবাইল বের করে দেখলো কোনো নেটওয়ার্কও নেই। এখন কি করবি? তাসফিন ধীরে ধীরে বলল। মিরাজ একবার চারপাশে তাকিয়ে বলল, একটা বাসা খুঁজতে হবে। যদি লোকালয়ের কাছে থাকি তাহলে কাউকে পাওয়া যেতে পারে। তাসফিন একটু অবিশ্বাসের হাসি দিল। লোকালয়? এখানে? দেখি সামনে কিছু আছে কিনা। বেশি দূরে যাওয়া তো সম্ভব না, চল সামনে থেকে একটু ঘুরে আসি। কিছু পেলে পেলাম, না পেলে গাড়িতে আজকে রাতটা কাটিয়ে দিতে হবে। দুজনে মোবাইলের টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে এগিয়ে চলল। রাস্তার পাশে একটু ফাঁকা জায়গা দেখে সেখানে ঢুকলো ওরা। সেখানে অনেক পুরনো গাছ, শুকনো পাতা পড়ে আছে মাটিতে। বাতাস নেই, কিন্তু গাছের ডালপালা কেমন যেন নিজেরাই নড়ছে। প্রায় 10 মিনিট হাঁটার পর তাসফিন হঠাৎ থেমে গেল। মিরাজ, সামনে কি একটা কিছু দেখছিস? মিরাজ টর্চের আলো ফেললো সামনের দিকে। আলো পড়তে স্পষ্ট হলো একটা পুরনো কাঠের বাড়ি, যার জানালাগুলো ভাঙা। দরজাটা আধ ভাঙা অবস্থায় দুলছে। বাড়ির চারপাশে লতাগুমলো এমনভাবে জড়িয়ে আছে যেন বহু বছর কেউ আসেনি এখানে। তাসফিন গলা শুকিয়ে বলল, এটা কার বাড়ি রে? জানি না কার বাড়ি, কিন্তু এখন অন্য কোনো উপায়ও নেই। আমাদের এখানেই ঢুকতে হবে।
মিরাজ একটু এগিয়ে গিয়ে বলল। দরজার কাছে পৌঁছে মিরাজ আলতো করে ঠেলা দিল। দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে কেকিয়ে খুলে গেল। অন্ধকারের ভেতর থেকে হালকা একটা শীতল বাতাস এসে দুজনের গায়ে লাগলো। তাসফিন গলা শুকিয়ে বলল। ভেতরে ঢুকবি? মিরাজ একটু চুপ থেকে তারপর বলল, হ্যাঁ, এছাড়া অন্য কোনো উপায় নেই। মিরাজ আর তাসফিন একসঙ্গে পা রাখলো অন্ধকার ঘরের ভেতরে। এক মুহূর্তের জন্য দুজনেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঘরটা ভীষণ ঠান্ডা, যেন বাইরের তুলনায় এখানে কয়েক ডিগ্রি কম তাপমাত্রা। বাতাসে পুরনো কাঠ আর স্যাঁতস্যাঁতে ধুলোর গন্ধ ভাসছে। মিরাজ টর্চের আলো ঘুরিয়ে ঘরটা দেখার চেষ্টা করলো। ভেতরটা ছোট, পুরনো কাঠের মেঝে, যেখানে সোপ সোপ ফাঙ্গাস জমে আছে। একটা পুরনো কাঠের টেবিল, পাশে একটা আলমারি যার দরজাটা আধ খোলা। ঘরের মাঝখানে কয়েকটা ভাঙ্গা চেয়ার উল্টে পড়ে আছে, যেন এখানে একসময় কেউ বসে গল্প করত, কিন্তু কোনো এক কারণে তাড়াহুড়ো করে সব ছেড়ে পালিয়েছে। তাসফিন ফিসফিস করে বলল, এটা কি আসলেও কেউ ব্যবহার করে এখনো? জানি না, কিন্তু যেভাবে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে তাতে মনে হচ্ছে অনেক দিন ধরে এখানে কেউ আসেনি। ওরা ধীরে ধীরে ভেতরে ঢুকে গেল। দরজাটা হালকা দুলে আবার কেকিয়ে শব্দ করে বন্ধ হয়ে গেল। তাসফিন ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। ভেতরে একটু ভালো করে দেখে নেই, যদি রাতে থাকার মতো ব্যবস্থা থাকে, মিরাজ বলল। ওরা দুজনে আলাদা হয়ে ঘুরে ঘুরে জায়গাটা দেখতে লাগলো। তাসফিন এগিয়ে গেল আলমারির দিকে। আলমারির দরজাটা ধীরে ধীরে ঠেলে খুলতেই একটা সজোরে শব্দ হলো। ভেতরটা ধুলো মাখা, পুরনো কিছু বই এলোমেলো পড়ে আছে। একটা বই তুলে নিতেই দেখলো সেটার ওপর মোটা ধুলোর আস্তরণ, কিন্তু পাতা উল্টাতেই শ্বাস বন্ধ হয়ে আসার মতো এক গন্ধ বের হয়ে আসলো। পচা ভিজে কাঠের গন্ধের সঙ্গে যেন আরো বাজে ও অদ্ভুত গন্ধ মিশে আছে, হয়তো রক্তের। ওপাশ থেকে মিরাজ বলল, তাসফিন, এখানে আয়। তাসফিন বইটা রেখে দ্রুত ওর দিকে এগিয়ে গেল। মিরাজ একটা পুরনো টেবিলের ওপর টর্চের আলো ফেলেছে। টেবিলটা বেশ বড়, কিন্তু তার উপরে কিছু অদ্ভুত দাগ, যেন কেউ কিছু আসর কেটেছে বারবার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই দাগগুলোর মধ্যে কিছু জায়গায় শুকনো লালচে দাগ জমে আছে। রক্ত। তাসফিন গলা শুকিয়ে বলল, এটা কিসের দাগ রে? মিরাজ কিছু বলল না, শুধু টর্চের আলো নিয়ে টেবিলের পেছনের দেয়ালে ফেলল। আর ঠিক তখনই দেয়ালের গায়ে কিছু আসরের চিহ্ন, বড় বড় নখের দাগ, যেন কেউ এখানে বন্দি ছিল আর বেরিয়ে আসার জন্য মরিয়া হয়ে দেয়াল খামচে ধরেছিল। তাসফিন ধীরে ধীরে পেছোতে লাগলো। হঠাৎ পেছনে খাটের নিচ থেকে এক মুহূর্তের জন্য যেন কিছু নড়ল। মিরাজ আর তাসফিন দুজনেই মুহূর্তের মধ্যে জমে গেল। খাটের নিচ থেকে হালকা একটা শব্দ ভেসে এলো, যেন কেউ নখ দিয়ে মেঝের কাঠ কামড়াচ্ছে। তাসফিন থেমে গলা শুকিয়ে বলল, চল বের হয়ে যাই। মিরাজের মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, শুধু হাত বাড়িয়ে দরজার দিকে ইশারা করলো। ওরা ধীর পায়ে দরজার দিকে এগোতে শুরু করলো, কিন্তু কয়েক কদম যেতেই দরজাটা সজোরে একটা ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে গেল নিজে থেকেই। এক মুহূর্ত নীরবতা, তারপরেই দেয়ালের ভেতর থেকে যেন কেউ প্রচন্ড জোরে ধাক্কা মারছে, আর মাঝে মাঝে মনে হচ্ছে দরজার ফাঁক দিয়ে কেউ যেন উকি দিয়ে তাদেরকে দেখছে। তাসফিন কাপা গলায় বলল, ভাই, এখানে কেউ আছে, কেউ আমাদের দেখছে। মিরাজ দরজার হাতল ধরে টান দিল, কিন্তু এমন মনে হচ্ছে সেটা যেন বাইরে থেকে কেউ আটকে রেখেছে। হয়তো কেউ ইচ্ছাকৃতভাবেই তাদেরকে বাইরে বের হতে দিচ্ছে না। তারা ক্রমাগত দরজাটা খোলার চেষ্টা করছে। আর তখনই খাটের নিচ থেকে ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। কেউ যেন অনেক দিন ধরে নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল, আর এখন ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। কিছুক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পর আবার সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। তাসফিন আর মিরাজের মধ্যে অস্বস্তি বাড়তে থাকে। তাদের চারপাশে অদ্ভুত একটা চাপা নিস্তব্ধতা, যেন কেউ তাদের নিঃশব্দে পর্যবেক্ষণ করছে।
সাময়িক সময়ের ব্যবধানে খাটের নিচে আবারও সেই শব্দ শোনা গেল। কেউ নিঃশ্বাস নিচ্ছে। তাদের মনে হলো নিঃশ্বাস নেওয়ার শব্দটা ধীরে ধীরে বেড়েই চলেছে। খাটের নিচে থাকা অদৃশ্য জিনিসটার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট হয়ে উঠেছে। কোনোভাবে দরজাটা খুলে বের হয়ে যাওয়ার চেষ্টায় তারা ততক্ষণে প্রায় পাগল হয়ে গেছে। হঠাৎ মিরাজ খাটের নিচে এক টুকরো হালকা আলো দেখতে পায়। সেটা যেন অনেকটা ঝলমলে, মেঝে থেকে সামান্য উঁচু হয়ে শীতলভাবে ঝলমল করছে। এটা কি রে? মিরাজ চিৎকার করেই বলল। তাসফিন কিছু বুঝে উঠতে না পেরে মিরাজের দিকে তাকালো। কি রে, এটা কি? মিরাজ একটা ভাঙা চেয়ার টেনে নিয়ে খাটের নিচে ঢুকলো। আলোটা বাড়িয়ে দেখতেই সে স্পষ্ট বুঝতে পারল একটা বই, পুরনো, মলিন, কিন্তু অদ্ভুতভাবে ঝলমল করছে। বইটির তলানিতে একটা ধূসর ও সোনালি রঙের পৃষ্ঠা রয়েছে, যা এই অন্ধকারে পুরোপুরি আলোকিত হয়ে উঠেছে। সেই আলোর রোশনি তাদের চোখে গিয়ে যেন আঘাত করছে। এটা কি রে? কইছিলি তো এখানে তো কিছু নেই। তাসফিন প্রশ্ন করল। চোখের পলক ফেলতে পারছিল না সে। মিরাজ বইটা হাতে তুলে নিল। সে অনুভব করল বইটি খুবই অদ্ভুত। এর ভেতর যেন কোনো শক্তি আছে যা তার শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে। তাসফিন দ্রুত বইটি হাতে তুলে নিতে চাইল, কিন্তু মিরাজ তাকে থামিয়ে দিল। একটু দেখ, এটা কি? যেন হাত থেকে নামতেই চাইছে না। মিরাজের কাছে মনে হতে লাগলো এ যেন সাধারণ কোনো বই নয়, যেন বইটি অন্য গ্রহের বা অন্য পৃথিবী, যে পৃথিবীতে জীবিত মানুষের কোনো অস্তিত্ব নেই। মিরাজ বইটির পৃষ্ঠাগুলো আলতোভাবে উল্টাতে লাগলো। বইটির পাতায় কিছু লেখা ছিল অজানা ভাষায়, তবে বইটি যেহেতু এত পুরনো তার অক্ষরগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। তাসফিন প্রশ্ন করল, এই লেখাগুলোর মানে কি হতে পারে? মিরাজ বইটির পাতা আরো কয়েকটি খুলল। তার হাত অবচেতনভাবে পৃষ্ঠাগুলো ঘোরাচ্ছিল। কোনো কিছু না বুঝেই সে পড়তে শুরু করলো। যখন অন্ধকারের চোখ খোলে তখনই তার পরিচয় পাওয়া যায়। শ্বাস বন্ধ করে তাদের সাহস ধরে রাখো। বইটা পড়তে পড়তে মিরাজের চোখের পাতা ভারী হয়ে উঠল। এমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল যেন কিছু একটা তার মধ্যে প্রবাহিত হচ্ছে। তার দেহে গাঢ় এক ধরনের শীতলতা বয়ে যাচ্ছে। তাসফিন চিৎকার করে বলল, মিরাজ থাম, তুই কি পড়ছিস? তুই যা পড়ছিস তা কি ঠিক? তাসফিন ছুটে এসে বইটি মিরাজের হাত থেকে ছিনিয়ে নিল, কিন্তু ততক্ষণে বইটি যেন নিজে নিজেই ছিঁড়ে ছিঁড়ে পড়তে লাগলো। পাতাগুলো ছড়িয়ে পড়লো ঘরের মেঝেতে। আর তখনই মেঝে থেকে আরো একবার সেই আওয়াজটা শোনা গেল। বইটির শেষ পাতাটি পড়ে সিঁড়ির তলায় অদ্ভুত শব্দ উঠে এলো। তাসফিন আর মিরাজ দুজনেই পেছনে তাকিয়ে চমকে উঠল। কিছু একটা এখানে রয়েছে, অদৃশ্য, কিন্তু এতটা শক্তিশালী যে তার উপস্থিতি অনুভব করা যাচ্ছে তীব্রভাবে। মিরাজ পাগলের মতো দরজা খুলতে ছুটল, কিন্তু দরজাটা তো আটকানো। এটা হয়তো কখনো খুলবে না, হয়তো একদম ভেঙে ফেলাও সম্ভব না। বোঝা যাচ্ছে এই দরজা, এই জানলা, এই ঘর বাড়ি সবকিছুই এক অদ্ভুত শক্তির নিয়ন্ত্রণে। কোনোভাবে দরজাটা খুলতে পারল না মিরাজ। তখনই তার চোখ পড়ল পুরনো আলমারির উপর একটা অদ্ভুত দৃশ্য। সেখানে একটা ভাঙা আয়না ঝুলছে, আর আয়নায় ভেসে উঠেছে একটা মুখ, যার চোখ দুটো গলিত, সাদা রঙের। তারা দুজনে চমকে উঠল। তাসফিন আরো ভয় পেল। তার মুখ সাদা হয়ে গেল। ভাই, এখান থেকে পালাতে হবে, এই জায়গা আর সহ্য করতে পারছি না। মিরাজ তাকিয়ে থাকলো, চোখগুলো যেন নড়ে না, শুধু সেদিকে চেয়ে আছে অপলক দৃষ্টিতে। সে অনুভব করছিল বইটি ছিল তাদের কাছে এক মিশকালো শক্তির রূপ। এটা তাদের মধ্যে প্রবাহিত হতে শুরু করেছে, যে শক্তি এখন তাদের উপর প্রভাব ফেলেছে। এমনভাবে প্রবাহিত হচ্ছিল তাদের উপর, তা যেন একেবারেই রহস্যময়। হঠাৎ এক অদ্ভুত গরম বাতাস বইয়ের পাতা থেকে উঠে এলো এবং চারদিকে একটা ঝাঁকুনি তৈরি হলো। গাছপালা যেন রাগে কাঁপছে, দেয়ালগুলো যেন সরে যাচ্ছে। বইটি যেখানে ছড়িয়ে পড়েছিল সেখানে একটা গাঢ় কালো দাগ শুরু হয়ে গেল। একটা অদৃশ্য শক্তি যেন বইয়ের মধ্যে বারবার ঘুরছে। মিরাজ আর তাসফিন ধীরে ধীরে ভীত হয়ে পড়েছে। তারা যে বাড়িতে ঢুকেছে সেখানে অদ্ভুত কিছু ঘটছে। তারা জানে
তারা পুরোপুরি অন্ধকারে পড়ে গেছে। এখন এখান থেকে বাঁচার আর হয়তো কোনো উপায় নেই, আবার হয়তো আছে, তবে আপাতত সেটা বন্ধ। তারা বুঝতে পারছে এখান থেকে বেঁচে ফিরতে হলে তাদের ভয় পেলে চলবে না, লাগবে সাহস, লাগবে মনোবল। তাহলেই হয়তো তাদের বেঁচে ফেরার একটা সুযোগ থাকবে। ঘরটা একদম নিঃশব্দ, শুধু বইয়ের বাতাসের আওয়াজ মাঝে মাঝে তাদের কানে আসছে। রাত গভীর হয়ে গেছে, আর একদিকে কিছু একটা তাদের চারপাশে ঘুরছে, একটা অদৃশ্য শক্তি। মিরাজ বইটা আবার তুলে নিল। সেই সময় তার মনে হচ্ছিল যেন কিছু অদ্ভুত শক্তি বইয়ের পৃষ্ঠা থেকে বেরিয়ে আসছে। বইটা হয়তো এখানে সুরক্ষিত করে রাখা হয়েছিল, কিন্তু তারা এসে বইয়ের বাঁধন খুলে দিয়েছে চিরকালের জন্য। এই জন্যই হয়তো তাদের সাথে এমন ভয়ানক কার্যকলাপ হচ্ছে। এত কিছু ঘটে যাওয়ার পরও মিরাজ নিজের অজান্তেই পাতাগুলো খুলতে শুরু করলো। কি হচ্ছে? এটা বন্ধ কর। আমরা কি করছি? তাসপিনের ভয় ক্রমাগত বাড়ছিল। সে জানতো এখন যদি কিছু ভুল হয়ে যায় তাহলে তারা আর এই বাড়ি থেকে বের হতে পারবে না। কিন্তু মিরাজকে আর কোনো কিছুই থামাতে পারছে না। সে বইয়ের পাতাগুলোর দিকে হালকা চোখ দিয়ে তাকিয়ে পড়তে শুরু করলো। তার অবচেতন মনে কিছু একটা বলছিল, এই বইয়ে এমন কিছু রয়েছে যা তাদের ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে। তাসফিন শোন, এই বইটাতে কোনো অদৃশ্য শক্তি আছে। এটা কিছু বলছে, কিছু একটা প্রাচীন, যা যা এই ঘরটা বা জায়গার সঙ্গে সম্পর্কিত। তাসফিন ভয় ও সন্দেহ নিয়ে বলল, তুই কি বলছিস মিরাজ? আমি তোর কথায় আর বিশ্বাস করতে পারছি না। তুই যা পড়ছিস সেটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। তাসফিন পেছনে চলে গিয়ে বইটা মিরাজের হাত থেকে ছিনে নিতে চাইল, কিন্তু মিরাজ তখনও বইটা আঁকড়ে ধরে রেখেছে। হঠাৎ বইয়ের পাতার গা থেকে একটা অদ্ভুত আলো বের হতে শুরু করলো, যেন সেখানে কোনো শক্তি রয়েছে, যেন সেখান থেকে কোনো শক্তি বেরিয়ে আসছে আর চারপাশের বাতাসগুলো ভারী করে তুলছে। তাসফিন আতঙ্কিত হয়ে চিৎকার করলো, এটা কি? কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই বইটি মিরাজের হাত থেকে ঝড়ের মতো ছড়িয়ে গেল এবং ঘরটা অন্ধকারে ডুবে গেল। পুরো ঘরের দেয়ালগুলো যেন সরে যেতে শুরু করলো, আর বাতাসের গতি একেবারে বিপরীত দিকে চলে গেল। পেছনে ভেঙে পড়া দরজা থেকে তখন একটা অদ্ভুত কাঁপুনি আসতে শুরু করলো। সেটা যেন এক অবিচ্ছিন্ন ঝাঁকুনি যা সবকিছু ধ্বংস করে দিচ্ছিল। এক মুহূর্তের জন্য মিরাজের চোখে অন্ধকারের ভেতর থেকে একটা বিশাল সিলুয়েট ফুটে উঠল, একজন অদৃশ্য চরিত্র, তার চারপাশে কিভাবে যেন খাসার মতো ঘেরাও করা, এবং সেই চরিত্রটা সেই খাসার মতো জিনিসটা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। তাসফিন এক পা পেছনে সরে গেল, তার কণ্ঠ যেন শব্দহীন হয়ে পড়ল। সে কাঁপছিল, আর মিরাজ একে একে বইয়ের পাতা উল্টাতে থাকলো। বইয়ের শেষ পাতায় এসে মিরাজ চোখ বড় করে বলল, এটা এটা তো। চোখে বিভ্রান্তি দেখা দিল। এই বইয়ের ভেতর এমন কিছু লেখা আছে যা আমরা কখনো ভাবতে পারিনি। এটা আমাদের জন্য একটা অভিশাপ হতে চলেছে। বইয়ের শেষ পৃষ্ঠায় একটা অদ্ভুত চিহ্ন, একটা প্রাচীন শক্তি যা কখনোই বন্ধ করা যায় না। বইয়ের পৃষ্ঠা থেকে এবার এক ভয়ের আওয়াজ বের হতে লাগলো, যেন কিছু বেরিয়ে আসছে, অথবা কিছু অদৃশ্য বাহিনী তাদের দিকে ধেয়ে আসছে। বইয়ের শেষ পাতায় লেখা ছিল, এটা এমন এক শক্তি যা কাউকে ছেড়ে যায় না। তুমিই তার হোস্ট, তুমিই তার অধিকারী। যতক্ষণ না তার উদ্দেশ্য পূরণ হয় ততক্ষণ তোমার কোনো মুক্তি নেই। মিরাজের হাত কাঁপছিল। বইটি পড়তে পড়তে তার চোখের সামনে যেন বাস্তবতা আর অন্ধকার এক হয়ে যাচ্ছিল। তাসফিন শ্বাস আটকে দাঁড়িয়েছিল। সে জানতো এটা এখন শুধু বই নয়, এক দুঃস্বপ্নের শুরু। মিরাজ, থাম প্লিজ। আমরা কি করছি? আমি কিছু বুঝতে পারছি না। এই বইটা বন্ধ কর, আর এই জায়গা থেকে চলে যাওয়া উচিত। কিন্তু মিরাজ সেই মুহূর্তে যেন কিছু না শুনে নিজের মধ্যে এক অদৃশ্য শক্তি অনুভব করছিল। তার হাত বইয়ের পাতাগুলোর মধ্যে ঢুকে গিয়েছিল, যেন কোনো অদৃশ্য হাত তাকে বইটির ভেতর টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ বইটি তার হাত থেকে ছুটে গেল, আর ঘরের চারপাশ থেকে একটা বিরাট ঢেউয়ের মতো শব্দ শুনতে পাওয়া গেল। দরজাটা নিষ্ক্রিয়ভাবে বন্ধ, ঘরের বাতাস ভারী হয়ে উঠল এবং পুরো ঘরটা যেন জীবন্ত হয়ে উঠেছে। তাসফিন বুঝতে পারল এখন তাদের একমাত্র রাস্তা হলো বাইরে বের হওয়া। কিন্তু কিভাবে? মিরাজ প্রায় কাঁপতে কাঁপতে বলল,
আমরা পালাতে পারবো না। এই শক্তি আমাদের পেছনে আসছে, আমাদের পালানোর কোনো সুযোগ নেই। এতটা ঘোর লাগা পরিবেশে তাসফিন কিছু বুঝতে পারছিল না। তার মাথায় এলোমেলো চিন্তা আসছিল, এভাবে তাদের কি হবে? এ জগতের বাইরে কোনো শ্বাস নেই। এটা ছিল এক অন্ধকার গভীরতা, এখানে তারা আসলে কি খুঁজছে তা তারা নিজেরাই জানে না। তখনই তারা শুনতে পেল ঘরের কোথাও থেকে এমন একটা শব্দ আসছে, যেন কেউ তাদের ডাকছে। না, সেটা কোনো মানুষ নয়, বরং যেন কিছু অদৃশ্য শক্তি তাদের সঙ্গে কথা বলছে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল বইয়ের অদৃশ্য শক্তি তাদের চারপাশে ঘুরছে এবং তারা নিজেই সে শক্তির অংশ হয়ে গেছে। বইয়ের পাতাগুলি আবার একে একে উল্টানো শুরু করলো। তাদের সামনে একটি শব্দ ভেসে উঠল, যা আগে কখনো তারা শোনেনি। মুক্তির পথ আছে, কিন্তু সে পথ ভয়ঙ্কর। তুমি যদি সাহসিকতা না দেখাও, তবে তুমি কখনো বের হতে পারবে না। এবার পুরো ঘরটা যেন নড়ে উঠল। দরজা, জানালা সবই টিপ টিপ করতে লাগলো। বাতাসের স্রোতে প্রতিটি কণা যেন পুঞ্জীভূত হয়ে উঠেছিল। তাসফিন আর মিরাজ মনে মনে ভাবতে লাগলো, তাহলে কি এটা তাদের শেষ সময় হতে চলেছে? হঠাৎ ঘরটির এক কোণে একটা অদ্ভুত আলো দেখা দিল। আলোটা ধীরে ধীরে বড় হতে লাগলো। সেই আলোতে কিছু অচেনা মুখ ভেসে উঠল, কিন্তু তা ছিল সবই কালো। যেন সেই মুখের মধ্যে কোনো আত্মা নেই, শুধুই শূন্যতা। মিরাজ চোখ বড় করে বলল, এটা কি হচ্ছে তাসফিন? আমরা কোথায় পড়েছি? মনে হচ্ছে কোনো এক মায়াজালের মধ্যে পড়ে গেছি আমরা। তাসফিন পেছনে সরতে শুরু করলো এবং বলল, এই জায়গা থেকে যদি আমরা বের হতে না পারি, তাহলে আমরা আমাদের অস্তিত্বই হারিয়ে ফেলেছি। তবে তখনই সেই আলো আরো উজ্জ্বল হয়ে উঠল, আর সে উজ্জ্বল আলো থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর দৃশ্য। একটি বিশাল দানবের মতো চেহারা, যার শরীরের মধ্যে পুঞ্জীভূত অন্ধকার শক্তি ভর করেছে। তাসফিন আর মিরাজ এক মুহূর্তের জন্য নড়তে পারল না। মিরাজ নিজেকে প্রায় হারিয়েই ফেলেছিল, তবে কিছু না ভাবলেই তো চলে না। সে মৃদু গলায় বলল, আমরা যদি পালাতে না পারি, তাহলে আমাদের কাছে শেষ একটা সুযোগ থাকবে, এই বইটা। এটি হয়তো আমাদের মুক্তি দেবে। এই কথা বলার সাথে সাথেই ঘরের বাতাস এক দারুণ শক্তির সাথে বদলে গেল, আর তাদের চারপাশে যেভাবে ছড়িয়ে যাচ্ছিল তা ছিল এক ভয়াবহ অভিশাপ।